বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তোমাদের সাথে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার 4 এর ক্লাস 3 নিচ্ছি। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এমবিএ সিলেবাসের হিসাব বিজ্ঞান বিভাগের একটি জটিল ও তাত্ত্বিক বিষয়। তোমরা আস্তে আস্তে এর প্রত্যেকটি চ্যাপ্টারের অঙ্কগুলো ধারাবাহিকভাবে অনুশীলন করবে, তাহলে কঠিন এবং তাত্ত্বিক বিষয়গুলো সহজ হয়ে আসবে। আর তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, আশা করি তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবে। আজকে এই চ্যাপ্টার 4 এর ক্লাস 3 তে তোমাদের স্লাইডে দেখাচ্ছি। তো শুরুতে একটা তাত্ত্বিকমূলক একটা অঙ্কের বিশ্লেষণ করা হচ্ছে। ভালো করে দেখো, এটা বি এবং সি উভয় পার্টি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে একটা প্রশ্ন পাওয়ার পর ওই প্রশ্নটা আস্তে আস্তে পড়ে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রশ্নটা যত সহজ হবে তোমার কাছে ওই অঙ্কের সলিউশন তত সহজবোধ্য হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, the two companies OASICO and Intel belong to the same BRICS class. আমার এই আলোচ্য প্রশ্নে OASICO এবং ইন্টেল নামে দুটি কোম্পানির সমযোগী অধিকার সম্পন্ন প্রতিষ্ঠান। They have everything in common except that firm Intel has 10% ডিবেঞ্চার of টাকা 5 লাখ। এখানে দুটি কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, একটা OASICO কোম্পানি আর একটা ইন্টেল কোম্পানি। এই দুটি কোম্পানির মধ্যে অনেক তথ্যই মিল আছে। এর মধ্যে ইন্টেল কোম্পানি 5 লক্ষ টাকা 10% সুদে ধার করেছে, তো ধারকৃত মূলধন। The valuation of the two firm is assumed to be as follows. এখানে দুটি প্রতিষ্ঠানের পোর্টফোলিও নিচে দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি একটা OASICO কোম্পানি, একটা ইন্টেল কোম্পানি। শুরুতে প্রশ্নে এখানে নিট অপারেটিং ইনকাম ইবিআইটি দেওয়া আছে। OASICO কোম্পানি 8,50,000, ইন্টেল কোম্পানি 8,50,000, অর্থাৎ দুটো প্রতিষ্ঠানেরই ইবিআইটি সম পরিমাণ। তারপরে প্রশ্নে দেওয়া আছে ইন্টারেস্ট অন ডেপ্ট, যেটাকে সংক্ষেপে আয় দ্বারা প্রকাশ করা হয়েছে। তো OASICO কোম্পানি কোনো ইন্টারেস্ট নেই, আর ইন্টেল কোম্পানি আছে 50,000 টাকা। এটা কিভাবে আসছে? আমরা প্রশ্নের শুরুতে দেখছিলাম ইন্টেল কোম্পানি 5 লক্ষ টাকা 10% সুদে ধার করেছে, তাহলে ওই 5 লক্ষ টাকার উপর 10% সুদ আসে 50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে লেখা আছে আর্নিংস টু ইকুইটি হোল্ডার্স, যেটাকে সংক্ষেপে আমরা এনআই দ্বারা প্রকাশ করি। এটা আরেকটা নাম হচ্ছে ইবিটি, অর্থাৎ ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাই সেটা হচ্ছে ইবিটি বা এনআই। তোমরা আমার সাথে লাইনগুলো আরেকবার মিলিয়ে নাও। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করে আমরা যে বিয়োগ ফলটা পাচ্ছি সেটা হচ্ছে এনআই বা ইবিটি। তো 8,50,000 থেকে আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না, তাহলে 8,50,000 টাকা ফলাফল। আর ইন্টেল কোম্পানির ছিল 8,50,000 টাকা, সেখান থেকে ইন্টারেস্ট বিয়োগ করলাম 50,000, তাহলে আমাদের বিয়োগ ফল থাকলো 8 লক্ষ টাকা। এই বিয়োগ ফলটাকে প্রকাশ করা হয়েছে আর্নিংস টু ইকুইটি হোল্ডার্স এনআই দ্বারা। আচ্ছা, আমরা তারপরে লাইনে যাচ্ছি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে সংক্ষেপে কেই দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, তোমরা এই ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকে যেমন কেই দ্বারা প্রকাশ করা হয়, আবার আর্নিং টু ইকুইটি হোল্ডার্স কে এনআই দ্বারা প্রকাশ করা হয়, এই সংক্ষিপ্ত নামগুলো অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যে নামগুলো প্রকাশ করা হয়েছে, তোমরা এই নামগুলোর ফুল নেমটা মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে সহজ হবে। আচ্ছা, এখানে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে 0.125। আচ্ছা, 0.125 মানে হচ্ছে এটা 12.5% ছিল, যেটাকে পার্সেন্ট অঙ্কে আসে না, তাই এটা ভেঙে তারা 0.125 দ্বারা প্রকাশ করেছে। আর পরবর্তীটা 16% দেওয়া আছে, এটা 0.16 দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস। মার্কেট ভ্যালু অফ ইকুইটিকে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের আছে 68 লাখ টাকা, এটা আছে 50 লক্ষ টাকা, অর্থাৎ OASICO কোম্পানি আছে 68 লক্ষ টাকা আর ইন্টেল কোম্পানি আছে 50 লক্ষ টাকা। তোমরা একটু স্লাইডে দেখার চেষ্টা করো ভালো করে।
এই যে আমাদের মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস, এটা কিভাবে প্রশ্নে এই টাকাটা আসলো? আমরা গত ক্লাসের উপরে একটা সূত্র শিখেছিলাম যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস, এটা বের করার সূত্র হচ্ছে এনআই ডিভাইডেড কে। আমি আবারও বলছি, এনআই ডিভাইডেড কে। অর্থাৎ দুটো প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আলাদা করে বের করব। প্রত্যেকটি প্রতিষ্ঠানে এনআই এর মান দেওয়া আছে, তোমরা যদি একটু উপর দিকে খেয়াল করে দেখতে পাবে এনআই এর মান দেওয়া আছে, আর হচ্ছে কে এর পার্সেন্ট দেওয়া আছে 0.125, দেখতে পাচ্ছ, আমি বোল্ড করে দেখালাম। তো এনআই কে কে দ্বারা ভাগ করলে আমরা যে ফলাফলটা বা ভ্যালুটা পাচ্ছি, অর্থাৎ যে টাকাটা পাচ্ছি, তার পরিমাণ হচ্ছে 68 লক্ষ টাকা। এটা এমনি এমনি আসে না, এটা বের করে বসানো হয়েছে প্রশ্নে। আমরা প্রশ্নটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। একই ভাবে আমরা ইন্টেল কোম্পানি বের করব। ইন্টেল কোম্পানি ছিল 8 লক্ষ টাকা এনআই, আর কেই হচ্ছে 0.16। 8 লক্ষ টাকারে 0.16 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 50 লক্ষ টাকা এস এর মান, আর এস হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। আমি যদি এ পর্যন্ত আবার একটু সামারি টানি, সেটা হচ্ছে প্রশ্নের দুটো প্রতিষ্ঠানেরই সেম ইবিআইটি দেওয়া আছে, এর মধ্যে আমরা ইন্টারেস্টটা বিয়োগ করে আমরা এনআই এর মানটা পাইলাম, আর এনআই এর মানের সাথে কেই দ্বারা ভাগ করে আমরা এস এর মানটা বের করলাম। আচ্ছা, তো এরপর প্রশ্ন দেওয়া আছে মার্কেট ভ্যালু অফ ডেট, যেটাকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয়। তো মার্কেট ভ্যালু অফ ডেট ঋণ করা মূলধন, আমরা প্রশ্নের শুরুতেই দেখেছিলাম যে ওয়াসিকো কোম্পানি কোনো ঋণ নেয়নি, ইন্টেল কোম্পানি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিল। তোমাদের মনে আছে? আমি আবার একটু প্রশ্নে বোল্ড করে দেখাচ্ছি। ওই যে উপরে তাকিয়ে দেখো, যেখানে আমাদের 10% ডিবেঞ্চার অফ টাকা 5 লাখ ইন্টেল কোম্পানি। আচ্ছা, ওই যে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, সেটা আমাদের মার্কেট ভ্যালু অফ ডেট হিসেবে ইন্টেল কোম্পানিতে আমরা বসালাম। আচ্ছা, এবার আমরা কি করলাম, টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম বি, অর্থাৎ আমরা গত ক্লাসে বি এর একটা সূত্র শিখেছিলাম, অথবা আমার এই প্রশ্নে এস এর সাথে এই বি, এই দুটো যোগ করে আমরা যেটা পাই, আমি দেখাচ্ছি বোল্ড করে, সেটা হচ্ছে আমাদের টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম। তো 68 লাখের সাথে এখানে আমাদের ডেট নাই, যোগ করে পেলাম 68 লক্ষ টাকা। আর ইন্টেল কোম্পানির 50 লক্ষ টাকার সাথে 5 লক্ষ টাকা ঋণ করা মূলধন ছিল, সেটা যোগ করে পেলাম 55 লাখ টাকা। এটাকে বলা হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম। আচ্ছা, এবার হচ্ছে ইমপ্লাইড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট K0। এই K0 এর মানটা আমরা আবার বলতেছি, ইমপ্লাইড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট K0। এই 0.125 ওয়াসিকো কোম্পানি আর 0.16 এটা হচ্ছে আমাদের ইন্টেল কোম্পানি। এটা আমরা কিভাবে পাচ্ছি? তো তোমরা যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই K0 এর মানটা আমাদের বের করতে হবে। আমরা কিভাবে বের করব? NI ডিভাইডেড S ইনটু 100। এই যে উপরে আমরা NI এর মান পেয়েছিলাম, একটু আমি বল করে দেখাচ্ছি প্রশ্নে, আমি কিন্তু প্রশ্নটাই ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। NI এর মানের সাথে আমরা 100 দ্বারা গুণ করব আর S দ্বারা ভাগ করব। NI এর মানের সাথে S দ্বারা 100 দ্বারা গুণ করব, S দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই K0 এর মানটা পেয়ে যাব 0.125। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, K0 এর মানটা প্রশ্নে হঠাৎ করে বসানো হয়নি, প্রশ্ন থেকে তারা গাণিতিক সমস্যা রুলস প্রয়োগ করে এটা বের করেছে। K0 এর সূত্রটা হচ্ছে NI ইনটু 100 ডিভাইডেড S। তাহলে এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে আলাদা আলাদা NI এর মান পেয়েছি, এই টাকার সাথে, অর্থাৎ 8,50,000-এর সাথে 100 দ্বারা গুণ করতে হবে এবং S দ্বারা ভাগ করতে হবে। S হচ্ছে 68 লাখ। ভাগ করলে আমরা যে পার্সেন্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 12.5%, সংক্ষেপে প্রকাশ করলে 0.125। একইভাবে আমরা ইন্টেলটাও বের করতেছি। ইন্টেলের NI হচ্ছে 8 লক্ষ টাকা, যাকে আমরা 100 দ্বারা গুণ করব, আর S হচ্ছে 50 লক্ষ টাকা দ্বারা ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব 16%। এটাকে আমরা মানে ভাঙিয়ে প্রকাশ করলে 0.16। আশা করি তোমরা K0 এর মানটা কিভাবে বের করা হয়েছে প্রশ্নে সেটাও বুঝতে পারছো। তারপরে প্রশ্ন আছে ডেট ইকুইটি রেশিও, এটাকে সংক্ষেপে BS দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমরা কিভাবে বের করব ডেট ইকুইটি রেশিও? এটা বের করার জন্য বলবো যে B ইনটু 100 ডিভাইডেড S, B ইনটু 100 ডিভাইডেড S।
কারণ প্রত্যেকটি পজিশনের আমরা আলাদা আলাদা করে বের করি। আমি সূত্রটা আবারও বলতেছি বি। তো আমার এখানে ওয়াসিকো কোম্পানি বি তে কোনো মান নাই, অর্থাৎ 0। তো 0 ইন্টু 100 ডিভাইডেড এস, আর এস এর মান হচ্ছে 68 লক্ষ। তো 0 ইন্টু 100 ডিভাইডেড 68 লাখ। তাহলে এটাকে আমরা সমাধান করলে পাচ্ছি 0%। তাই আমরা অ্যান্সারে প্রশ্নে 0 বসানো হয়েছে। একইভাবে আমরা ইন্টেল কোম্পানি বের করতেছি। ইন্টেল কোম্পানির আমাদের বি এর মান হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে এই সূত্র অনুযায়ী 5 লক্ষের সাথে আমরা গুণ করব 100 দিয়ে, 5 লক্ষ ইন্টু 100। এবার ভাগ করব এস এর টাকা দিয়ে, এস হচ্ছে 50 লাখ। তাহলে 5 লক্ষ ইন্টু 100 ভাগ হচ্ছে 50 লাখ, ভাগ করলে আসে 10%। আমরা সংক্ষিপ্ত করে প্রশ্নে প্রকাশ করা হয়েছে 0.10। আমি আশা করব তোমরা আমার সাথে এই পর্যন্ত প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো। এরপর নিচে বলা আছে an investor own 10% of the equity share of the overvalued fund, অর্থাৎ একজন বিনিয়োগকারী 10% অতি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠানের ইকুইটি শেয়ারের মালিকানা রাখে। আচ্ছা, ডিটারমাইন নির্ণয় করো হিজ ইনভেস্টমেন্ট কস্ট of earnings the same income so that he is at a break even point. দেখো, নির্ণয় করার জন্য তোমাকে যে কথাটা বলা হয়েছে সেটা সরাসরি বলা হয় নাই, একটু তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে বলা হয়েছে। আমি যদি এর বাংলাটা বলি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে করণীয় একজন বিনিয়োগকারী অথবা তার বিনিয়োজিত খরচ এবং আয় একই থাকে, আয় যাতে একই থাকে তা ভারসাম্য বিন্দুতে দেখাও। অর্থাৎ দুটো প্রতিষ্ঠানের মধ্যে টোটাল ইনকাম কোন প্রতিষ্ঠানের বিনিয়োগ লভ্যাংশ বেশি তা ব্রেক ইভেন পয়েন্ট আমাদের দেখানো বলা হচ্ছে। আর একটু ধারণা নিয়ে নেই ব্রেক ইভেন পয়েন্টটা কি। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেখানে আয় ও ব্যয় যে বিন্দুতে সমান থাকে, সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলি। তাহলে প্রশ্নে করণীয় কাজটা কি, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এই ভারসাম্য অবস্থানে থেকে একজন বিনিয়োগকারী তার আয় ও ব্যয়ের অবস্থানটা সাম্যতা যাতে থাকে সেটা দেখাইতে বলছে। আচ্ছা, আমরা অ্যান্সারে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে যদি আমাদেরকে দুটো প্রতিষ্ঠানের পোর্টফোলিও দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে খেয়াল করবা আমরা একটা আরবিট্রেজ প্রসেস করব। আমি আবারও বলতেছি, আমরা একটা আরবিট্রেজ প্রসেস করব। আরবিট্রেজ প্রসেসের বাংলা হচ্ছে সালিসি পদ্ধতি। অর্থাৎ আমরা দুটো প্রতিষ্ঠানের সালিসি পদ্ধতির ভিত্তিতে, অর্থাৎ আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্টের অর্থাৎ আয় ও ব্যয় যেখানে সমান থাকে সেই অবস্থানটা প্রকাশ করতে পারি। আর এটা প্রকাশ করার জন্য আমরা আরবিট্রেজ প্রসেস এই কাজটি করব। আমরা প্রশ্নটা পড়ে আমরা সলিউশনে যাচ্ছি। তো দেখো, আমি সলিউশনের শুরুতেই লিখছি আরবিট্রেজ প্রসেস। বন্ধুরা আবারও বলতেছি, ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে যেখানে আয় ও ব্যয় যে বিন্দুতে সমান থাকে, অর্থাৎ আয় ও ব্যয়কে দেখাতে হলে আমাকে আরবিট্রেজ প্রসেসের প্রয়োগ করতে হবে। তো আমি আরবিট্রেজ প্রসেস প্রয়োগ করলাম। আর আমি যেভাবে স্টকটা আগিয়েছি তোমরা এইভাবেই কাজটি সম্পন্ন করবে। এখানে ওয়াসিকো কোম্পানি আছে টাকা, ইন্টেল কোম্পানি টাকা। তো ওয়াসিকো কোম্পানির শুরুতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, এটা প্রয়োগ করবে আরবিট্রেজ প্রসেসে। তো টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের প্রশ্নে এস এর মান। আমি আবারও দেখাচ্ছি, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের প্রশ্নে যেটা এস এর মান। তা দেখো, ওয়াসিকো কোম্পানি আছে 68 লাখ, আর হচ্ছে আমাদের ইন্টেল কোম্পানি ছিল 50 লাখ। তোমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। টোটাল ইনভেস্টমেন্টে গিয়ে আমি ওয়াসিকো কোম্পানি 68 লাখ টাকার উপর 10%, প্রশ্নের শুরুতেই বলা ছিল তারা 10% অতি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান। তাহলে আমরা আমাদের যা বিনিয়োগ ছিল তার 10% এখানে আমরা ধার্য করলাম 6,80,000 টাকা। আর ইন্টেল কোম্পানির আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল, তো এস এর মানটা ছিল কত, 50 লাখ। তো এখানে আমরা ইনভেস্টমেন্ট, এখানে ইন্টেল কোম্পানি আমরা ইনভেস্টমেন্ট ছিল 50 লাখ, তারপর 10% প্রয়োগ করে পাইলাম 5 লক্ষ টাকা। আর এই ইন্টেল কোম্পানির সাথে ওর ধার্যকৃত মূলধন ছিল 10 লাখ টাকা। সরি, একটু ভুল হচ্ছে, ধার্যকৃত মূলধন ছিল প্রশ্নে 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকা আমাদের আসতেছে 50,000 টাকা। আমাদের এই যোগফলটা হচ্ছে এখানে 5,50,000।
5,50,000 টাকা। তাহলে আমরা দুটো কোম্পানি একটু পোর্টফোলিও করে দেখলাম বা আরবিট্রেজ করতেছি, সেটা হচ্ছে যে ওয়াসিকো কোম্পানির ইনভেস্টমেন্টে 10% যদি অতি মূল্য নির্ধারণ করতে বলছিল, অর্থাৎ তারা যে এই প্রতিষ্ঠানের মালিকানা তার 10% ক্ষমতা রাখে, তাহলে মোট ওয়াসিকোর বিনিয়োগ ছিল 68 লক্ষ টাকা, তার 10%-এ তারা পাচ্ছে 6,80,000। আর ইন্টেল কোম্পানির দুটি মূলধন ছিল, একটি হচ্ছে তার বিনিয়োজিত মূলধন আর একটা দাঁড় করা মূলধন। বিনিয়োজিত মূলধন ছিল 50 লাখ, যার 10% হয় 5 লাখ। আর হচ্ছে তার ধার করা মূলধন ছিল 5 লাখ টাকা, তার 10% হচ্ছে 50,000 টাকা। তার মোট 10%-এর পরিমাণ দাঁড়াচ্ছে 5,50,000। এবার আমরা দ্বিতীয় কাজে যাচ্ছি। দ্বিতীয় কাজটি হচ্ছে টোটাল ইনকাম। টোটাল ইনকামে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা নেট ইনকামের মানটা নিয়ে আসবো। তোমরা প্রশ্নের শুরুতে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে টোটাল ইনকাম বলতে বোঝাচ্ছে আমি নেট ইনকাম। আমাদের প্রশ্নের তৃতীয় লাইন ছিল, একটু দেখে রাখো প্রশ্নে, সেটা হচ্ছে যে আমাদের ওয়াসিকো কোম্পানি ছিল 8,50,000 আর ইন্টেল কোম্পানি ছিল 8 লক্ষ টাকা। তো এখন আমরা ওয়াসিকো কোম্পানি 8,50,000-এর 10% মালিকানা ইনকাম পাচ্ছে 85,000 টাকা, তারা ইনকাম করতেছে। আর ইন্টেল কোম্পানির ইনকামটা যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো তার ডিভিডেন্ড 8 লক্ষ টাকার উপর 10% হচ্ছে, আর হচ্ছে যে টাকাটা ধার করা হয়েছিল সেই 50,000 টাকার উপর 10% 5,000 টাকা। তাহলে মোট অর্থাৎ 50,000 টাকার উপর কেন ধার করা ছিল 5 লক্ষ টাকা, যার উপর ইন্টারেস্ট হচ্ছে 50,000 টাকা, যা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। এই 50,000 টাকার উপর 10% সে সুদ দিয়ে থাকবে, অর্থাৎ তার মোট ইনকাম দাঁড়াচ্ছে 85,000 টাকা। তোমরা একটু খেয়াল করলে দেখবে ওয়াসিকো কোম্পানি এবং ইন্টেল কোম্পানি দুটো কোম্পানিরই কিন্তু আমাদের টোটাল ইনকাম সাম্যত আছে, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে আছে, যেন দুটো ইনকাম হচ্ছে 85,000 টাকা। এবার একটা কমেন্টস আমরা দিয়ে আনসারটি শেষ করব। কমেন্টসে বলছি দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আন্ডারভ্যালুড ফার্ম ইন্টেল। অর্থাৎ এখানে দুটো বিনিয়োগকারীর মধ্যে আমরা ইন্টেলটাকে অতি মুনাফা নির্ধারণকারী প্রতিষ্ঠান বলতেছি। এর কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখো যে ওয়াসিকো কোম্পানি 68 লক্ষ টাকা বিনিয়োগ করে তার টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 85,000 টাকা। আর ইন্টেল কোম্পানি 50 লক্ষ টাকা বিনিয়োগ করে আর 5 লক্ষ টাকা দাঁড় করা মূলধন নিয়ে এসে, অর্থাৎ 55 লক্ষ টাকা বিনিয়োগ করে তার মুনাফা আয় হচ্ছে 85,000 টাকা। তাহলে এই দিকটি থেকে পার্থক্য করলে অবশ্যই ইন্টেল কোম্পানি বেটার। আচ্ছা, তাই আমরা বললাম আন্ডারভ্যালুড ফার্ম ইন্টেল বিকজ দ্য টোটাল ইনকাম আর দ্য সেম ফর দ্য ইনভেস্টর ইন বোথ ফার্মস। তো তোমরা এই অঙ্কটি বাসায় বারবার প্র্যাকটিস করবে, এই নিয়মটি প্র্যাকটিস করবে, তো পরীক্ষায় আসলে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি। আর পরবর্তীতে এই চ্যাপ্টারের আরো ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।